বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। You don't know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. তিনি যখন তখন মত বদলান। They don't know what they're doing. Do you understand that? নিজের কথা নিজেই অস্বীকার করেন। I like to make the final decision 1 second before it's due, you know. তার গতিবিধি অনুমান করা প্রায় অসম্ভব বিষয়। ডোনাল্ড ট্রাম্প তার এই খামখেয়ালি আচরণকে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করছেন। তার এই খামখেয়ালিপনা এখন আর শুধু অভ্যাসে সীমাবদ্ধ নেই, এটিকে তিনি নিয়ম বা নীতি বানিয়ে ফেলেছেন। এখন তার এই আচরণই আমেরিকার বিদেশ ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তগুলোর নিয়ন্ত্রণ করছে। রাষ্ট্রবিজ্ঞানীরা ট্রাম্পের এই আনপ্রেডিক্টেবল ব্যবহারকে আখ্যা দিয়েছেন ম্যাডম্যান থিওরি বা উন্মাদ তত্ত্ব হিসেবে, যেখানে একজন বিশ্বনেতা তার প্রতিপক্ষকে বোঝাতে চান যে তিনি তার মেজাজ মর্জি অনুযায়ী যে কোনো কিছু করতে পারেন। এটা প্রতিপক্ষের উপরে এক ধরনের চাপ তৈরি বা বাধ্য করার কৌশল। ট্রাম্প মনে করেন তার এই কৌশল কাজ করছে। এর মাধ্যমে তিনি আমেরিকার মিত্রদের তার নিজের মতো করে চালাতে পারছেন। দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির শুরু থেকেই আমেরিকার মিত্রদের আক্রমণ করে একাধিক মন্তব্য করেছেন ট্রাম্প। Because Canada and the United States, that would really be something. কানাডাকে অপমান করে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের বেশি তেমন কিছু নয়। Because we give them a lot of money. They should be a state. গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। পানামা খালের মালিকানা ফিরিয়ে নেওয়ার কথাও বলেছেন। Giving the Panama Canal to Panama was a very big mistake. পাশাপাশি সম্প্রতি তিনি এমন হুমকিও দিয়েছেন যে নেটো জোটভুক্ত দেশগুলো প্রতিরক্ষা খাতে বরাদ্দ না বাড়ালে যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষার দায়িত্ব নেবে না। ট্রাম্পের হুমকির পর নেটো জোটভুক্ত দেশগুলো প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে রাজি হয়েছে। ট্রাম্পকে খুশি রাখতে নেটো প্রধানের চাটুকারিতাও ছিল দেখার মতো। অর্থাৎ ট্রাম্পের এই ম্যাডম্যান থিওরি কিছু কিছু ক্ষেত্রে ভালোই কাজ করছে। তবে এই থিওরি কখনো কখনো কাজ করলেও সবসময় যে কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই। যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের হুমকি বা লোভ দেখানো কোনোটিতেই খুব একটা পরোয়া করেন বলে মনে হয় না। সম্প্রতি ইরানের ক্ষেত্রেও ট্রাম্পের নেওয়া পদক্ষেপ কাঙ্ক্ষিত ফল দেবে না বলেই ধারণা বিশ্লেষকদের। অনেকেই মনে করেন সাম্প্রতিক ঘটনার পর ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য আরও মরিয়া হয়ে উঠবে। আগামী দিনগুলোয় ট্রাম্পের এই অনিশ্চয়তা নীতি হয়তো শত্রুদের ওপর কাজ নাও করতে পারে। তবে মিত্রদের মধ্যে যেসব পরিবর্তন এসেছে সেগুলো দীর্ঘমেয়াদে টিকবে কিনা সেটিও এখনো পরিষ্কার নয়। আরেকটি বিষয় হলো ট্রাম্পের এই উন্মাদ তত্ত্বে ভর করে আমেরিকা তাদের বিশ্বাসযোগ্যতা হারালে অন্যান্য দেশ আমেরিকাকে আর মধ্যস্থতাকারী হিসেবে ভাববে না। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার আগে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের যে ভাবমূর্তি ছিল সেটি আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। নোবেল শান্তি পুরস্কারের নেশায় বুঁদ হয়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইসরায়েলের প্রতি কঠোর হবেন। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের খেলায় মেতে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুকে চোখ রাঙিয়ে দিয়ে বলবেন, অনেক হয়েছে, এবার থামো। এমনটাই বিশ্বাস করেছিলেন অনেকে, কিন্তু তাদের সেই বিশ্বাস আবারও যথারীতি ভেঙে দিলেন দুই রাষ্ট্রপ্রধান। নেতানিয়াহু স্পষ্ট জানালেন লক্ষ্য থেকে এক চুলও সরবেন না তিনি। তার ভাষ্য, কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এটাই ইসরায়েলের শপথ। আর এ ব্যাপারে ট্রাম্পেরও যে সম্মতি আছে সেটা প্রমাণিত তার এ কথায়, এ ব্যাপারে আমি কিছু জানি না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে 7 জুলাই হোয়াইট হাউসে নেতানিয়াহুকে পাশে বসে নৈশভোজ সারেন ট্রাম্প। আর সেই নৈশভোজের টেবিলেই গাজায় ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে দর কষাকষি করেন এই দুই রাষ্ট্রপ্রধান, যেখানে ট্রাম্পের প্রতি বেজায় খুশি থাকতে দেখা গেছে নেতানিয়াহুকে। আর নেতানিয়াহু সেই খুশিতে গদগদ হয়ে ট্রাম্পকে বিশ্বজুড়ে শান্তির প্রতিষ্ঠার কৃতিত্ব দিয়েছেন। একই সঙ্গে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আর সেই চিঠি আবেগে আটখানা হয়ে পড়ে শুনিয়েছেন ট্রাম্পকে। এতে বেজায় খুশি ট্রাম্পও। অথচ এই বৈঠকে গাজায় যুদ্ধবিরত ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে হামাসের সঙ্গে একটি শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তেমন কিছুই হয়নি। গাজার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার পক্ষেই অবস্থান নেতানিয়াহু। তার ভাষ্য, আমি মনে করি ফিলিস্তিনিদের নিজেদের শাসন করার সব ক্ষমতা থাকা উচিত, কিন্তু সেটা কোনোভাবেই আমাদের হুমকিতে ফেলতে পারে এমন ক্ষমতা নয়। অর্থাৎ গাজার সামগ্রিক নিরাপত্তা সবসময় আমাদের হাতেই থাকবে। ইসরায়েল শপথ করেছে যে কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নীল নকশার কথা জানিয়ে নেতানিয়াহু বলেন, মানুষ যদি থাকতে চায় তারা থাকতে পারে, যদি তারা চলে যেতে চায় তবে তাদের চলে যেতে দেওয়া উচিত, কারণ এটা কারাগার নয়, এটি একটি উন্মুক্ত জায়গা হওয়া উচিত যেখানে মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাবে। আর এ ব্যাপারে যে ট্রাম্পকে সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন তিনি, সেটাও খোলাসা করেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশগুলোকে খুঁজে বের করতে যারা আমাদের মতো উপলব্ধি করে তারা ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যৎ দিতে চায়। আর আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছিও চলে এসেছি। তবে আমি মনে করি ফিলিস্তিনিদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকা উচিত এবং আমি আশা করি আমরা এটি নিশ্চিত করতে পারব। ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে নেতানিয়াহু যখন ফিলিস্তিনিদের ব্যাপারে তার এমন অবস্থানের কথা জানাচ্ছেন, তখন ট্রাম্পের অবস্থান কি সেটাই অনুমেয়। তিনিও কথা বলেছেন নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। তিনি বললেন, আমরা আশেপাশের দেশ থেকে অর্থাৎ ইসরায়েলকে ঘিরে থাকা দেশগুলোর সঙ্গে দুর্দান্ত সহযোগিতা পেয়েছি, তাই আশা করি ভালো কিছুই ঘটবে। সেই ভালো কিছুটা কি? তিনি কি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির কথা ভাবছেন? এমন প্রশ্নের উত্তরে তার বক্তব্য, এ ব্যাপারে আমি কিছুই জানি না। অর্থাৎ ব্যাপারটা পরিষ্কার, গাজা খালি করায় তার মত থাকলেও দায় নিতে চান না তিনি। গাজা ইস্যু ছাড়াও ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে উঠে এসেছে সদ্য সমাপ্ত ইসরায়েল ইরান যুদ্ধ প্রসঙ্গ। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভাবনা কি? ইরানের উপর আগামীতে হামলার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এটা আর করতে হবে না তাকে। আর এ ব্যাপারে যে ইরান তার সঙ্গে আলোচনার বৈঠকে বসতে আগ্রহী সেটাও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে জানিয়েছেন তিনি আশা করেন ইসরায়েল ইরান যুদ্ধ সত্যি স্থায়ীভাবে শেষ হয়েছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার অনুষ্ঠিত ভোটে ৩৮৫ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং ২৬ জন বিপক্ষে ভোট দেন। মুসলিমদের মধ্যে টিউলিপ সহ কয়েকজন এমপি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে 5 পিলার্স। তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশ নেননি। প্যালেস্টাইন অ্যাকশন গত মাসে যুক্তরাজ্যের এক সামরিক ঘাঁটিতে ঢুকে 2টি বিমানের গায়ে লাল রং ছিটিয়ে প্রতিবাদ করে। সংগঠনটি যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থন ও গাজা যুদ্ধের বিরুদ্ধে সরব রয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে অন্য নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর মতো একই আইনি পর্যায়ে ফেলা হয়েছে। এর অর্থ হলো এই সংগঠনকে সমর্থন করা বা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে। তবে ব্রিটিশ সংসদের স্বাধীন এমপি জারা সুলতানা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, একটি রঙের স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা শুধু হাস্যকর নয়, বরং এটি আইন বিকৃত করার একটি জঘন্যতম উদাহরণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের প্রধান নির্বাহী সাচা দেখমুখো এই পদক্ষেপকে আইনের নজিরবিহীন অপব্যবহার বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই ক্ষমতা ব্যবহার করে সরকার গ্রেপ্তার, বাক স্বাধীনতা দমন, নজিরবিহীন আরও অনেক কিছু করতে পারবে। প্যালেস্টাইন অ্যাকশন এই সিদ্ধান্তকে অন্যায় ও ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছে এবং এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। সংগঠনটি 2020 সালে প্রতিষ্ঠিত হয় এবং তারা ইসরায়েলি অস্ত্র শিল্পের সঙ্গে জড়িত শিল্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবাদমূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ সরকার দাবি করেছে তাদের এই কর্মকাণ্ডে মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা ব্রিস্টলে এলবিট সাইটের প্রবেশ পথ অবরোধ করেছে এবং সাফোকের একটি ভবনের ছাদ দখল করে রেখেছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরা যুক্তরাজ্যকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে মানুষের প্রাণনাশের ইচ্ছা ছাড়াই সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে তা সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা উচিত নয়। তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়ে বলেন, সহিংসতা ও অপরাধমূলক ক্ষতি সাধনের কোনো স্থান বৈধ প্রতিবাদে নেই। জাতীয় নিরাপত্তা রক্ষায় জিরো টলারেন্স অবলম্বন করতে হবে। এদিকে আল জাজিরা জানায়, অনেক এমপি এই ভোটে বাধ্যবাধকতায় পড়েছিলেন, কারণ একটির বিপক্ষে ভোট দিলে বাকি দুটি সংগঠনকেও নিষিদ্ধ করা যেত না। তাই অধিকাংশ এমপি প্রস্তাবের পক্ষে থাকতে বাধ্য হন। গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে। যুক্তরাজ্যে ইসরায়েলের সমর্থনের বিরুদ্ধে একাধিক সংগঠন আন্দোলন করছে, যার মধ্যে প্যালেস্টাইন অ্যাকশন অন্যতম।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে এদেশের পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করেছিল। তখন আগ্রাসী ওই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে 3 মাস সময় দিয়েছিলেন ট্রাম্প। ওই 3 মাস শেষ হওয়ার আগ মুহূর্তে গতকাল সোমবার সময়সীমা আরও বাড়িয়ে আগামী 1 আগস্ট পর্যন্ত করেছেন তিনি। একই সঙ্গে 14টি দেশের সরকার প্রধানের কাছে এদিন একটি করে চিঠি পাঠিয়েছেন তিনি। এর একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিঠিগুলো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন ট্রাম্প। গত 7 জুলাই হোয়াইট হাউস থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য পথ ঘুরে যুক্তরাষ্ট্রে আনা হয় তাহলে সেই পণ্যের ওপরও উচ্চ শুল্ক আরোপ করা হবে। 35% শুল্ক আমাদের দেশের সঙ্গে আপনার দেশের যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যথেষ্ট নয়। এই হার আসলে তার চেয়ে অনেক কম। আপনি নিশ্চয়ই জানেন যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে পণ্য উৎপাদন করে তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না, বরং আমরা দ্রুত পেশাদারভাবে এবং নিয়ম মেনে সব অনুমোদন দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব। অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হবে। ট্রাম্প আরও বলেন যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত 35% শুল্কের ওপর যোগ করা হবে। অনুগ্রহ করে এটা উপলব্ধি করুন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি এটা স্থায়ী হওয়ার নয়, সেটা তৈরির পেছনে ভূমিকা রাখা বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অশুল্ক নীতিসমূহ এবং বাণিজ্যিক বাধা সংশোধন করার লক্ষ্যে এসব শুল্ক আরোপ করা হয়েছে। এ ঘাটতি আমাদের অর্থনীতির জন্য একটি গুরুতর হুমকি এবং সত্যিকার অর্থে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। ট্রাম্প আরও লিখেন আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে আমরা আগামী বছরগুলোতে আপনার সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। আপনি যদি এখন পর্যন্ত বন্ধ রাখা আপনার বাণিজ্য বাজার যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চান এবং শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করেন তাহলে আমরা সম্ভবত এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি। এই শুল্কের হার আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে বাড়ানো বা কমানো হতে পারে। আপনি কখনোই যুক্তরাষ্ট্রের ওপর হতাশ হবেন না। কোটা সংস্কার আন্দোলন দমনে কি করেছিল আওয়ামী লীগ সরকার ও দল? ডাকসু নির্বাচন নিয়ে বিপরীত অবস্থানে ছাত্র সংগঠনগুলো সংঘাতের শঙ্কা। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আল আসনা কবির। তার কথা তো শুনবই, একই সাথে আপনারা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। এক বছর আগেও যে আওয়ামী লীগ ছিল দোর্দণ্ড প্রতাপশালী, তাদের 16 বছরের ক্ষমতার অবসান হয়েছিল জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। ক্ষমতাচ্যুতির আগে আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠেছিল তারা। জুলাই ঘিরে আমরা যে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছি তার দ্বিতীয় পর্বে আজ থাকছে আন্দোলনে আওয়ামী লীগ সরকার ও দলের ভূমিকা প্রসঙ্গ। অর্চতন্দ্রিলার প্রতিবেদনে বিস্তারিত। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এক বছর আগেও দৈনন্দিন খবরের শিরোনামে থাকা আওয়ামী লীগের পতন যে এভাবে হবে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি। রাস্তায় চেঁচিয়ে আদালতের রায় পাল্টানো যায় না। আদালত সময় দিয়েছে 2024-এর 7ই অগস্ট, সেইখানে গিয়ে আদালতে বললেই হবে। 2024-এর মে মাস থেকেই আলোচনায় আসছিল একের পর এক বড় দুর্নীতির অভিযোগ। সপরিবারে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পত্তি নিয়ে বিতর্ক, ছাগলকাণ্ডের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, প্রশ্ন ফাঁসের ড্রাইভার আবেদ আলী, এমন অনেক বিষয়ই ছিল ভাইরাল। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এটিই ছিল সেই সংবাদ সম্মেলন যেখানে রাজাকার প্রসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের তীব্রতা পুরোপুরি ভিন্ন মাত্রায় চলে যায়। এই ঘটনা যদি
যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, আর প্রতিদিন কিন্তু ঘর থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা সাবধান, ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতা কর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবো। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সবকিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। কোটা আন্দোলনকে তৎকালীন সরকার শুরু থেকেই খুব একটা গুরুত্ব দেয়নি, আর আন্দোলন বাড়তে থাকলে দলীয় কর্মী সহ বিভিন্ন বাহিনী দিয়ে দমনের চেষ্টা করা হয়। কেন দলটি রাজনৈতিকভাবে সমঝোতা না করে বল প্রয়োগের পথে গিয়েছিল? রাজনীতি দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল, সেটি কয়েকটি নির্বাচন না দেওয়ার কারণে, এবং আওয়ামী লীগ জনগণের কোনো মতামতকে তোয়াক্কা করেনি। কর্তৃত্ববাদী চরিত্র যে কোনোভাবেই তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, এবং সেটি বিরোধী দল মতকে আপনার একেবারে আঘাত করে, তাদের উপরে হামলা করে, তাদেরকে আপনার একেবারে নিঃশেষ করে সেভাবে ক্ষমতায় টিকে থাকার যে প্রাণান্তকর চেষ্টা, এবং আমি মনে করি যে মরিয়া হয়ে চেষ্টা, সেগুলির পুষ্পণ আমরা দেখেছি যে সেই সময় সরকার করেছে। জুলাইয়ের আন্দোলন নিয়ে সে সময় বিএনপি জামায়াতের ইন্ধন বা সম্পৃক্ততার কথা বলে গেছে আওয়ামী লীগ। আন্দোলনের সহিংসতা চরম পর্যায়ে যাওয়ার পর সরকারের দিক থেকে এ নিয়ে তৎপরতা দেখানো হয়। অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। গণভবনের দরজা খোলা আছে, আমরা সাধুবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। এক দফা ঘোষণার 2 দিনের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের। পতনের পরও অবশ্য সে সময় নিয়ে আওয়ামী লীগের বয়ানে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। আমরা সতর্কভাবে বিভিন্ন জায়গায় সংগঠিতভাবে প্রস্তুত থাকতে আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। আক্রমণ হলে আমাদের তো প্রস্তুত থাকতে হবে। একটি কোটা আন্দোলনকে একটি সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত করা হয়েছে। জনগণকে ভুল পথে মিথ্যা করে নানাভাবে তাদেরকে মিসগাইড করা হয়েছে। আজকে সেগুলো সেই যে মেটিকুলাসলি যে মাস্টার মাইন্ড যে ওয়ার্ক করা হয়েছে, প্ল্যানিং করা হয়েছে, এটা তো আস্তে আস্তে বের হচ্ছে। ক্ষমতায় থাকাকালীন জনগণের চেয়ে সরকারি সংস্থাগুলোর উপর নির্ভরশীলতাই আওয়ামী লীগকে এ পর্যায়ে নিয়ে গেছে বলছেন জোবায়দা নাসরিন। আওয়ামী লীগের পতনের পরও জুলাইয়ের সহিংসতা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও ষড়যন্ত্রের কথাই বলা হচ্ছে। জুলাই আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে তাদের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি। এখন পর্যন্ত এ নিয়ে কোনো অনুশোচনাও জানায়নি দলটি। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। এই প্রসঙ্গে আলোচনায় যাওয়ার আগে একটি ঘোষণা। এখন থেকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর পাবেন আপনার হোয়াটসঅ্যাপে। জন্য ফলো করতে হবে বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সৈয়দ আল আসনা কবির। অধ্যাপক আসনা কবির, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে সরকার এবং ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আমি একটু প্রথম থেকে বলছি, আমি 1971 দেখিনি, যখন ছোট ছিলাম মায়ের কোলে। আমি 2024 দেখেছি, এবং এটা প্রথমত ছিল কোটা আন্দোলন, যেটা 2018-তে, এবং পরবর্তীতে আমরা দেখলাম 2024-এ এসে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী হাস্যকর অবস্থায় বলছেন যে তখন আমি ভুল করে এটা বলে ফেলেছিলাম, অত সিরিয়াসলি বলিনি, সুতরাং এটা থাকবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে যেগুলো চলে আসে কোটা আন্দোলনকারীদের পক্ষে, স্টুডেন্টদের পক্ষে, সেটা হলো যে উনি আসলে এই বিষয়গুলোকে সিরিয়াসলি নেননি, যেটা আপনাদের ভিডিওতে চলে এসছে। উনি আসলে ছাত্র শক্তির বিষয়টা উনি নেননি। আর সবচাইতে বড় কথা যেটা, সেটা হলো তারা অধিকারের জন্য আন্দোলন করেছে। কোটার তো একটা জাস্টিফিকেশন আছে, আর কোটা তো তারা বলেনি বিলুপ্ত করতে, বলেছে সংস্কার করতে, যাতে সেটাতে সংস্কার আসে রেশনাল ওয়েতে, যৌক্তিক ওয়েতে, যাতে তারা তাদের অংশ পায়, অংশীজনরা যেন অংশ পায়, সেটাই ছিল তাদের দাবি। এবং পরবর্তীতে আমরা দেখি এটা 24-এর আপনার 5 জুনের পরে এটা বেগবান হয়, এবং জুলাইতে আমরা দেখেছি কি পরিমাণ সহিংসতা হয়েছে। এবং সহিংসতার একটা কারণ হিসাবে আমি বলবো যে 2024-এ যে তাদের নির্বাচনে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে তারা যখন
ক্ষমতায় আসলো তখন তারা বেপরোয়া হয়ে গেল এবং ছাত্রদের উপরে যে জুনের পর থেকে যে অত্যাচার শুরু হলো এবং সহিংসতার মাত্রা অনেক পরিমাণে বেড়ে গেছে এবং তারা তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সাহায্য করেছে, দেখেও দেখেনি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। জুলাইতে যে ছাত্রীদের উপরে ছাত্রদের উপরে অমানবিক নির্যাতন হয়েছে, তাদেরকে হসপিটালে কোনো সার্ভিস কোনো সেবা নিতে দেওয়া হয়নি, সেখানে গিয়ে তাদেরকে মেরেছে এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের তুলে নিয়ে গেছে। এবং আমার অনেক ছাত্রছাত্রী ফোন করেছে, বলেছে ম্যাডাম কোথায় থাকবো, আমাদের থাকার একটা ব্যবস্থা করে দেন। তো এই যে বিষয়গুলো এটার সাথে যুক্ত হয়েছে, শুধু ছাত্রছাত্রী না, এটার সাথে যুক্ত হয়েছে যারা সমন্বয়কারী ছিল তাদেরকে ধরে নিয়ে গেছে, তাদেরকে অত্যাচার করেছে, ছেড়ে দিয়েছে, জার্নালিস্টদের ছিল এক্স্যাক্টলি। এখন জুলাই অভ্যুত্থানে নিজেদের ভূমিকার ব্যাপারে তো আওয়ামী লীগের বর্তমান অবস্থান আপনি যদি খেয়াল করে থাকেন, একরকম আগের সেই বয়ানই তারা ধরে রেখেছে, বলছে তারা ভুল বোঝানো হয়েছে, ষড়যন্ত্রের কথা বলছে। এই অবস্থানকে কিভাবে দেখেন? দেখুন, এই অবস্থানকে আমি দেখতে গেলে আমাকে একটু দেখতে হবে 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, সেটাকে যদি আমরা মোটা দাগে বড় মাত্রায় দেখি তাহলে আমি বলবো যে ওই বিষয়গুলো ট্রিগার করেছে। কোটা আন্দোলন একটা ছিল, পরবর্তীতে 9 দফা 1 দফাতে কিভাবে গেল সেটা ট্রিগার করেছে। যেমন ওই বিষয়গুলোকে যদি আমি 4টা মোটা দাগে দেখি, একটা হচ্ছে আপনার যে মানবাধিকার লঙ্ঘন, যে গুম খুন আয়না, আমরা এগুলো জানতাম কিন্তু আমরা এগুলো নিয়ে প্রমাণ পাচ্ছিলাম না, বা আমাদেরকে বরং জনগণকে ভুল বোঝানো হচ্ছে, মিথ্যাচার করা হয়েছে। দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে গণতান্ত্রিক যে কাঠামো আছে সেটা, বিশেষত যে নির্বাচন ব্যবস্থা, সেটাকে একদম মোট কথা ভোটাধিকার হরণ করা হয়েছে। এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে দুর্নীতি ব্যাসিভ আকারে, যেটা আপনাদের এখানে এসছে ভিডিওতে, যে ছাগল কাণ্ড। এবং উনি বলছে ভুল বোঝানো হয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাদের এই বক্তব্যটাকে কিভাবে দেখেন? আমি এটা বক্তব্যটাকে বলছি, আমি আসছি, যে সেটা হলো যে এই যে তারা ছাগল কাণ্ড বা এই যে তারা যে 400 কোটি টাকার বিষয়টা যে তার পিয়ন করেছে, সেটাকে দেখেন হাস্যকরভাবে উপস্থাপন করছে যে এটা কোনো বিষয় না। কিন্তু যখন সাধারণ মানুষ তাদের দুর্দশা, তাদের দারিদ্রতা নিয়ে কথা বলছে, তখন বলতেছে যে পেঁয়াজের জায়গায় আপনারা পেঁপে খান, বেগুনের জায়গায়। তো এই যে বিষয়গুলো, এগুলো মানুষের আসলে একদম পুরোপুরি গিয়ে আঘাত করেছে। এবং শেষ পর্যায়ে যেটা আমি বলবো সেটা হলো যে তাদের যে পররাষ্ট্রনীতি ছিল, সেটা নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেটাও আসলে ট্রিগার করেছে এই বিষয়গুলো। এবং তাদের ন্যারেটিভ তো এটাই হবে, কারণ এগুলো আমাদের সামনে প্রমাণ আকারে চলে এসছে। এখন তারা তাদের ন্যারেটিভ থেকে তো বেরিয়ে আসতে পারবে না, তাদের তো এই বিষয় যেগুলো আমাদের ন্যারেটিভ, সারা বাংলাদেশের জনগণের ন্যারেটিভ, সাধারণ মানুষের ন্যারেটিভ, যে তাদের বিষয়গুলোকে কেয়ার করা হয়নি। আমরা রাষ্ট্রনায়ককে বলি যে লাভ অ্যান্ড কনসার্ন, কেয়ার করবে, কিন্তু তিনি কেয়ার করেনি। তাহলে ওনার তো একটা ন্যারেটিভ দিতে হবে, এগুলোর বিরুদ্ধে তো ওনার কোনো ন্যারেটিভ নাই, সেই ওল্ড ন্যারেটিভই উনি দিয়ে যাচ্ছেন। বিষয়টা এরকম। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য 10ই জুলাই বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি হয় জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলায় গ্রেফতার একমাত্র আসামি। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আল আসনা কবির। সৈয়দ আল আসনা কবির, এই যে বিচার প্রক্রিয়া, এটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা রয়েছে, অর্থাৎ বিবদমান রাজনৈতিক শক্তিগুলো বা দলগুলো এই বিচার প্রক্রিয়া একটা পর্যায় পর্যন্ত বা সম্পন্ন করা পর্যন্ত নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে দেখতে চাইছেন বা দিতে চাইছেন, কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে যে বিচার আইন অনুযায়ী হবে এবং এটা ফেয়ার হবে এবং দৃশ্যমান হবে, অতি দ্রুত সময়ের মধ্যে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট রেজিমের সূত্রপাত না হয়, সবাই যেন এখান থেকে একটা লার্নিং নেয়। সো সেটা বলবো। আর বিভিন্ন দল তো বিভিন্নভাবে দেখছে এবং বিচার প্রক্রিয়া বলছে বিচার আগে শেষ করে
তারপরে তাদের কিছু যুক্তি আছে। তো অ্যাজ অ্যান একাডেমিক আমার মনে হয় যে অবশ্যই বিচার আগে শেষ করতে হবে, তারপরে নির্বাচনের বিষয়টা জানা যেতে এই পারে। মামলায় যেমন অভিযুক্ত আসামিদের মধ্যে একজন মাত্র আসামি গ্রেফতার আছেন, বাকিরা পলাতক এবং তাদের অবস্থান সম্পর্কে যা জানা যায় তারা প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন। ফলে এই মামলাগুলোর রায় হলো সেই রায় বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর কথা। সেটি আসলে এই পুরো বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা আসলে কতটা বড় হয়ে দেখা দিতে পারে? আমার কাছে মনে হয় যে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, বিচার প্রক্রিয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আরও হয়তো বা আসবে মামলা। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটার মামলার রায় হয়ে যাওয়ার পরে যেই সরকারই থাকবে, অন্তর্বর্তীকালীন হোক আর ইলেক্টেড গভর্নমেন্ট হোক, তাদের উপরে বর্তাবে দায়টা যে তারা কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন বা এটাকে ইমপ্লিমেন্ট করবেন। সেটা কিভাবে করবেন, দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কিভাবে করবেন, সেটা তাদের উপরে বর্তাবে। সো আমরা আশা করব যে বিচারটা অতি দ্রুত সময়ে হচ্ছে এবং সেটা বাস্তবায়ন আমরা দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য কিছুদিন আগে 22 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন বলছে নির্বাচনের প্রস্তুতি হিসেবে অংশীজনদের সাথে আলাপ করছে তারা, যদিও এখনো দেওয়া হয়নি কোনো তফসিল বা নির্বাচনের তারিখ। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ছাত্র সংগঠনগুলো, সংঘাতের শঙ্কাও করছেন সাধারণ শিক্ষার্থীরা। সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে কি হচ্ছে, তানহা তাসনিমের প্রতিবেদন। ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হতে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের বড় একটি অংশের দাবি সত্ত্বেও দেয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের তফসিল। বরং একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করছেন অনেকে। প্রশাসন কেন তাদেরকে এককভাবে চিন্তা করবে যে একটা ছাত্র সংগঠন হচ্ছে গিয়ে কি হলে থাকতে পারেনি বিগত 10 বছর, বিগত 12 বছর, তাদেরকে একটু পরিচিত করে দেওয়ার জন্য, তাদেরকে একটু সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমরা ডাকসু পিছিয়ে দিই। কিন্তু খুবই নির্লজ্জভাবে সেই প্রশাসন হচ্ছে স্বীকার করেছেন যে একটা গোষ্ঠী বারবার সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। আবার তারা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এক কথা বলছে এবং ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আরেক কথা বলছে। আমাদের বক্তব্য এখানে খুবই স্পষ্ট, বিশ্ববিদ্যালয়গুলোকে গণতান্ত্রিক করার জন্য এখানে ছাত্র সংসদ অতি দ্রুত দেওয়া প্রয়োজন এবং জাতীয় নির্বাচনের পরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার কারো দখলে চলে যাবে না, সেই নিশ্চয়তাও কিন্তু এই প্রশাসনকে দিতে হবে। অভিযোগের তীর বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলের দিকে থাকলেও এসব দাবি সরাসরি নাকচ করছে সংগঠনটি। আমরা জাতীয় নির্বাচনের পরে চাচ্ছি কিংবা আগে চাচ্ছি সেই ধরনের কোনো স্টেটমেন্ট কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়নি এবং আমরা এক্ষেত্রে আসলেও স্পষ্টভাবে কিছু বলছি না। এর কারণ একটাই যে এই ধরনের যে মৌলিক সংস্কারগুলো দরকার সেগুলো করার জন্য আসলে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। তো এইগুলো যদি করা হয় এবং ভোটার তালিকা আগে থেকে শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়, তাহলে আসলে এই জাতীয় নির্বাচনের আগেই এই ডাকসু নির্বাচন করা সম্ভব এবং সুষ্ঠুভাবে করা সম্ভব। এই ছাত্রদল নেতা বলছেন, মৌলিক সংস্কার করা না হলে 2019 সালের মতোই ডাকসু নির্বাচনে কারচুপির সুযোগ আছে। একই সাথে উদারপন্থী গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে কোণঠাসা করতে ডাকসু নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা চলছে বলেও দাবি করেন তিনি। কিন্তু দাবি না মেনে সংস্কারের আগেই নির্বাচনের আয়োজন হলে কি করবে ছাত্রদল? আমরা সংস্কারের জন্য শিক্ষার্থীদেরকে সচেতন করার চেষ্টা করব এবং সেই সাথে এই সংস্কার মুখে একটা মুভমেন্ট যদি গড়ে তোলা যায় সেটা আমরা গড়ে তোলার চেষ্টা করব এবং সংস্কার আদায়ের জন্য যা যা করা দরকার আমরা করব। এদিকে ডাকসু নির্বাচন বানচালের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। এখানে ওই দলের ইন্ধন যেমন থাকতে পারে এবং তাদের সার্ভ করে এরকম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো শিক্ষক জড়িত থাকতে পারে, এটা নিশ্চয় প্রশাসনের ব্যর্থতা। তবে আমরা এখন যদি সবাই সিরিয়াস এবং শিক্ষার্থীরাও সিরিয়াস, প্রত্যেকটা হলে দেখবে সাধারণ শিক্ষার্থীরাও খুবই সিরিয়াস ডাকসুর ব্যাপারে। এবার ডাকসু বানচাল করার ষড়যন্ত্রকে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না এবং ডাকসুই হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার আগে ছাত্র সংসদের তফসিল দিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু ঘোষিত সময়ের 1 মাস আগেই তা বাতিল করা হয়। এদিকে গত 1 জুলাই ডাকসু নির্বাচনের জন্য গঠিত উপদেষ্টা কমিটি ও রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এপ্রিলে দেয়া ডাকসু নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী তা হবার কথা ছিল আরও আগেই। এতদিন পরও কেন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো না? ইলেকশন না হোক এটা কেউ বলে নাই। আমরা আমাদের প্রস্তুতি পর্বটা শেষ হলে আমরা সরাসরি তফসিলে চলে যাব। আমরা চাইতেছি প্রস্তুতিতে কোনো ঘাটতি রেখে, যেমন জাহাঙ্গীরনগরে আমরা একবার শুনেছি আবার পিছিয়েছে, তার মানে প্রস্তুতিতে মনে হয় কোনো জায়গায় একটা ঘাটতি ছিল। আমরা চাই না আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকুক। এই ঘাটতিগুলো মিট করলে যখনই আমরা ডিক্লেয়ার করব সেটা হবে আমাদের জন্য বেস্ট, আর না হলে
আমরা একটু বিব্রত হয়ে যাব। 6 বছর পর ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যেমন আগ্রহ আছে, তেমনি নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল হতে পারে আছে এমন শঙ্কাও। আমি যেমন শিবিরের সাথে জড়িত না, ছাত্র দলের সাথেও জড়িত না, কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সাথেও জড়িত না, কিন্তু আমার কথাটা কে বলবে? ডাকসু যদি হয় সেটা কোনো দলের হবে না, সেটা হবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের। যারা চাচ্ছে না তারা তো কিছু না কিছু প্রবলেম করে সেটা পিছানোর বা বানচাল করার চেষ্টা করবে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে, এখন ভবিষ্যতে কি হবে এটা তো বলতে পারবো না, কিন্তু হইতে পারে। একটু তো প্রবলেম হবে, যে কোনো একটা নির্বাচন আসলে দুইটা পক্ষই থাকে। এদিকে ডাকসু নির্বাচনের পক্ষে থাকা দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে নানা মেরুকরণ। বিশেষ করে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ একই প্যানেল থেকে ডাকসু নির্বাচন করবে আছে এমন গুঞ্জনও, যদিও সেই দাবি নাকচ করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা একটা মধ্যপন্থী লাইন, ছাত্র শিবির না, কিংবা যারা এক্সট্রিম, যারা না ডান না বাম, মানে এক্সট্রিম বামদের সাথে যাবো না, এক্সট্রিম ডানদের সাথে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা মধ্যপন্থী যারা তাদেরকে আমরা আগাতে চাই। অবশ্য এ বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখার সভাপতি এস এম ফরহাদ। আমাদের দিক থেকে আমরা প্যানেল আসলে কেমন হবে, কোনো জোট হবে কিনা, কাদের সাথে হবে, এই ধরনের কনক্রিট কোনো সিদ্ধান্তে আসি নাই। তবে এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা সংগঠনের সাথে আমাদের আলাপ হয়। দীর্ঘ 28 বছর অচল থাকার পর 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়, যদিও সে সময় নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। চলমান প্রেক্ষাপটে ছাত্র সংগঠনগুলোর বিভক্তির মধ্যেই ডাকসু নির্বাচনের আয়োজন হলে ক্যাম্পাসের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আল হাসনাত কবির। সৈয়দ আল হাসনাত কবির, এই ডাকসু নির্বাচনকে ছাত্র সংগঠনগুলোর অবস্থান বিশ্লেষণ করলে কি ধারণা পাওয়া যায়? আচ্ছা, আফটার এই যে 2024 জুলাই রেভলিউশনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর অবস্থা আমি বলবো 15 বছরের চাইতে ভালো, সুস্থ। আচ্ছা, এটা আমার পারসেপশন। আমি ভেরি ক্লোজ টু দ্য স্টুডেন্টস। এখন নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচনের সময়সীমা পেছানো হচ্ছে কিনা, কাউকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা, এই আলোচনাগুলো যখন আসছে এবং একরকম এই ছাত্র সংগঠনগুলো তো একসঙ্গে ওই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, একরকম তারা সহযোদ্ধা ছিল বলা চলে, এখন প্রতিপক্ষ হয়ে উঠেছে। তাদের আদর্শগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তারা যেহেতু ফ্যাসিস্টকে উৎখাতের জন্য একসাথে এক কাতারে তারা কাজ করেছে, সো তাদের মধ্যে আসলে এক ধরনের বলতে পারবো যে কথা বলার যে জায়গাটা সেটা তৈরি হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে 2024-এর পরে তারা অনেক ইভেন্ট করেছে, যেটার মধ্যে হয়তোবা আমরা দেখেছি ছাত্র দলের, শিবিরের এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা একসাথে কিন্তু ইফতার বা একসাথে ইভেন্টগুলো করেছে। ঠিক ওরকম যেরকম ছিল এর আগে, যে আওয়ামী লীগ ভার্সেস তারা তো কোনো কিছু করতেই পারতো না, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি কিছুটা সুস্থ আমি বলবো, কিন্তু আদর্শগত দ্বন্দ্ব তো থাকবেই। সাধারণ শিক্ষার্থীরা যে সংঘাতের শঙ্কা করছেন, ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আপনারও কর্মস্থল, সংঘাতের শঙ্কাটা আপনি কতটা টের পান? আমার কাছে যেটা মনে হয়, যেমন আমি রিসেন্ট যেটা ডেভেলপমেন্ট আপনাদেরকে বলবো, সেটা হলো যে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কিছু দাবি দাওয়া দিয়েছে ডাকসু ইলেকশনের আগে, যেগুলো বাস্তবায়ন করতে হবে। প্রশাসন কিছু দাবি দেওয়া মোটা দাগে মেনে নিয়েছে, যেমন সভাপতির কর্তৃত্ব খর্ব করার কিছু বিষয় আছে, তারপরে 4টা দপ্তর সম্পাদকের পদ সৃষ্টি করা হয়েছে। কিছু কিছু আছে যারা নীতিগতভাবে মেনে নিয়েছে প্রশাসন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 73 অধ্যাদেশের এগেইনস্টে যায় দেখে সেটা করতে পারছে না। যেমন সিনেটে ডাকসুর কিন্তু প্রতিনিধি আছে, তারা চাচ্ছে সিন্ডিকেটেও যেন থাকে, কিন্তু সিন্ডিকেটে থাকার ওই বিষয়টা যদি আসে তাহলে দেখা যাবে যে 73 অধ্যাদেশ কিছুটা রিভাইজ করতে হবে, তো সেটা তো এনারা করতে পারবেন না। যখন ডাকসু যদি এফেক্টিভ হয়, মেবি তারা এটা করতে পারবে যখন সরকার আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, সেটা করা যেতে পারে, সো সেটা করতে পারে। এটাই তো, আরও কিছু বিষয় তারা সংস্কার করেছে, যেমন বুথগুলো হলের বাইরে রাখতে হবে, সেটা একাডেমিক ভবনে, সেটাও কিন্তু মেনে নিয়েছে প্রশাসন। সো প্রশাসন মোটা দাগে কিছু বিষয় মেনে নিয়েছে সো ছাত্র সংগঠনগুলো কিন্তু এখন নির্বাচন কমিশনের সাথে কিন্তু এভরি অল্টারনেট ডে কি প্রতিদিনই মিটিং করছে। সো মনে হচ্ছে আমার যে একটা কনসেনসাসে পৌঁছাবে। দেখেন জাতীয় পর্যায়ে কিন্তু আলোচনা হচ্ছে, তো এই পর্যায়ে যদি কনসেনসাস না হয় তাহলে
একটা ছোট জায়গা, এখানে তাহলে নির্বাচন করতে না পারলে তো আসলে আমরা জাতীয় নির্বাচন কি করে করব? ছাত্রনেতাদের বক্তব্য থেকে ঐকমত্যের আভাস পান? তারা তো বরং তাদের দাবি দাওয়া নিয়ে এগোনোর কথা বলছে এবং এখন পর্যন্ত কোনো, আমার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আই এম ভেরি পজিটিভ কাইন্ড অফ পার্সন। ওরা এত বড় একটা অভ্যুত্থান ঘটানোর জন্য ঐক্যমতে পৌঁছাতে পেরেছে, আর একটা ডাকসু ইলেকশন তো ডাকসু তো তাদের বেনিফিট নিয়ে কাজ করবে ছাত্ররা। আমার মনে হয় যে আধিপত্যের দ্বন্দ্ব অধ্যাপক কবির, ফলে সেই জায়গায় আসলে তারা আধিপত্যের জায়গায় ছাড় দিতে পারবেন কিনা। আবার ডাকসু নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে আসলে ডাকসু নির্বাচনের কোনো প্রভাব থাকতে পারে বলে মনে করেন? দেখেন, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় ক্রাইসিস মোমেন্টে এগিয়ে এসছে, কিন্তু ডাকসুর রোল যে আমি ঠিক এটা বলতে চাচ্ছি না যে ডাকসুর বিরাট একটা রোল, কারণ হচ্ছে যে আমি ঠিক অত বড়ভাবে ডাকসুকে দেখতে চাচ্ছি না। একটা বিষয়, আরেকটা নির্বাচন কেন্দ্রিক জাতীয় রাজনীতিতে যে আলোচনাগুলো চলছে নির্বাচন সংস্কার এবং বিচার প্রশ্নে, ডাকসু নির্বাচন হওয়া না হওয়া বা ছাত্র সংসদ নির্বাচন হওয়া না হওয়া কি সেই জাতীয় রাজনীতির যে পরিসর তাতে কোনো বিশেষ ছাপ বা প্রভাব রাখতে পারে? আমার মনে হয় সেটা প্রভাব রাখা উচিত হবে না। অবশ্যই তারা ছাত্রদের কল্যাণে কাজ করবে, কিন্তু এটার অর্থ এই না যে দেশে একটা ইলেকশন হবে সেটা তারা একদম নির্লিপ্ত থাকবে। তাদের থাকতে হবে, কিন্তু ওরকম ক্রাইসিস না হলে আমার মনে হয় না যে তারা তাদের যে এরিয়া ছাত্রদের কল্যাণে সেখানেই কাজ করবে। ঠিক তাহলে তো আমরা ঠিক আগের লেজর ভিত্তিক রাজনীতিতেই চলে গেলাম। আচ্ছা, সেই জন্য আমি টিচার হিসাবে আমি এটা আসলে সাপোর্ট করি না। অধ্যাপক সৈয়দ আল হাসনা কবির, অনেক ধন্যবাদ বাংলাদেশ ট্রেন্ডিং এ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল বাংলাদেশ ট্রেন্ডিং এ। সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।